প্রিয় দর্শক, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইশাক হোসেন সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, দৈনিক নবরাজ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট এবং ইসলামিক টিভির সাবেক চিফ রিপোর্টার রফিকুজ্জামান। রফিক, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগতম আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আজকে যিনি অতিথি রফিকুজ্জামান, তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন প্রধানমন্ত্রীর নিউজ কভার করার জন্য জাতিসংঘে। সেই প্রোগ্রামে আসার পর এখনও তিনি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন। তার নিজস্ব অ্যাসাইনমেন্ট রয়েছে তার পত্রিকা থেকে। আমরা সেই বিষয়ে কথা শুনবো এবং যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সাংবাদিকতার বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে শুরু করতে চাই, আপনি যুক্তরাষ্ট্রে যে এসেছেন, একবার এসেছেন আমি যত জানি, তো এবার আসার উদ্দেশ্য যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ সেলিম ভাই। তো আমি এর আগেও এসেছি যুক্তরাষ্ট্রে এবং প্রতিবারই আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি যখন টেলিভিশনে ছিলাম তখন এসেছি এবং এখন পত্রিকাতে আছি, এবং সেটাই জাতিসংঘের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যেই আমার এখানে আসা, এবং সেটা শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশি কমিউনিটি এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আমি কিছু সংবাদ সংগ্রহ করছি, সেজন্য আর বাড়তি কয়েকদিন এখানে অবস্থান করছি আর কি। তো কমিটি নিয়ে, যেহেতু কমিটির সাথে কিছু কাজ করবেন, ইতিমধ্যে কোনো কিছু করেছেন কিনা বা কতদূর অভিজ্ঞতা হয়েছে সেই বিষয়ে যদি বলেন। হ্যাঁ, আমি ওই প্রবাসী যারা বাংলাদেশি কমিউনিটির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে কথা বলে আমি যে আমার রিপোর্ট তৈরি করার বা ফিচার তৈরি করার সেটা প্রস্তুতি নিচ্ছি এবং এখন সব নোট করে রাখছি। আমি দেশে গিয়ে পর্যায়ক্রমে সেগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করবে। এখানে কমিটির সাথে কাজ করতে কি কি বিষয়টা আপনাকে আকৃষ্ট করেছে বা উদ্বুদ্ধ করেছে, যেমন কিছু? এখানে অনেক ভালো লাগার বিষয় আছে যে আমরা আমাদের প্রবাসে যারা আছেন এখানে খুব ভালো ভালো অবস্থানে, মানে মূল মানে মেইন স্ট্রিমের সাথে অনেকে কাজ করছেন এবং ব্যবসা বাণিজ্যের সার্বিক ক্ষেত্রে উন্নতি করেছে বিভিন্ন চাকরি বাকরি, তারপরে ডাক্তার রয়েছেন, আইনজীবী রয়েছেন, যাদের খুব ভালো অবস্থান। এটা আমাকে খুব মানে আনন্দিত করেছে এবং আমি খুব খুশি হয়েছি যে আমাদের বাংলাদেশি অনেক ব্যক্তি রয়েছেন যারা মূল ধারার সঙ্গে, আমেরিকার মূল স্রোতের সঙ্গে তারাও বিভিন্নভাবে জড়িত। এটাই খুব ভালো লাগছে। সেটাই। আর এখানে সাংবাদিকতায় আপনি যতদূর কাজ করছেন, সেখানে কাজ করতে গিয়ে এখানকার যে সংবাদপত্র বা মিডিয়া রয়েছে সেই বিষয়ে আপনি কতটুকু সম্পৃক্ত, মানে জানতে পেরেছেন যে এখানকার সাংবাদিকতা, বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে যদি একটু তুলনামূলক বলেন। এখানে আরও একটু বিষয় যেটি আমার খুব ভালো লেগেছে, যে বাংলাদেশি কমিউনিটিতে বাংলা যারা আছেন এখানে, এবং তারা বিভিন্ন সংগঠন আছে এখানে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন আছে এবং অনেকগুলি ডেইলি নিউজ পেপার আছে, বাংলা নিউজ পেপার আছে, বাংলা পেপার সাপ্তাহিক, সাপ্তাহিক আছে, অনেক বেশ কয়েকটি আছে, এবং টেলিভিশন আছে। অন্যান্য বাংলাদেশে যেসব টেলিভিশন আছে তাদের অফিস তো আছেই, কিন্তু এইখান থেকে সম্প্রচার হয়, যেমন আপনাদের মিলেনিয়াম টেলিভিশন, আরও কয়েকটি আছে, টিভিএন আছে, টাইম টেলিভিশন আছে, তো এবং আরও শুনেছি আরও কয়েকটি আছে। তো এটা যে আমরা বাংলাদেশি এই জায়গায় এসে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে, এটা অবশ্যই একটি মানে খুব ভালো লাগার বিষয়। এবং এখানকার একটা বাংলাদেশের মতোই, যদিও অল্প, তারপরেও একটা কমিউনিটি গড়ে উঠেছে সাংবাদিকদের, এবং অনেক সাংবাদিক এখানে কাজ করেন যারা একসময় দেশে ছিলেন। আপনিও যেমন দেশে ছিলেন, সংবাদপত্রে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন এখানে কাজ করছেন। তো এইটা তো অবশ্যই আমাদের একটি ভালো দিক, ভালো লাগার দিক, যে আমাদের দেশের মানুষও এখানে এসে সেই তাদের পেশাতেই খুব ভালোভাবে কাজ করছে, এবং বাংলাদেশি কমিউনিটির জন্যে তারা তাদের যে দৈনন্দিন অনুষ্ঠানগুলো হয়, তাদের যা আচার আচরণ বা তাদের চলাফেরা, তাদের কার্যক্রমগুলো যে এই মিডিয়ার মাধ্যমে প্রকাশ হচ্ছে,
এটা অনেক ভালো দিক। আমি যে বিষয়টা বলছিলাম যে এখানকার সংবাদপত্র অথবা এখানকার টিভি মিডিয়াতে আপনি যদি দেখেছেন, যে অভিজ্ঞতা হয়েছে তুলনামূলক বাংলাদেশের সাথে তুলনামূলক একটু বলেন। বাংলাদেশ প্রায় 17 কোটি মানুষ, সেখানে বিশাল একটা শ্রেণী আছে, দর্শক আছে। এখানে তো আসলে আমাদের বাংলাদেশি মানুষ খুব কম। তারপরেও এই জায়গায় যেসব সংবাদ প্রকাশ হয়, আপনারা টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে যেসব সংবাদ প্রচার হয় বা সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে, এখানে আমি দেখেছি অনেক ভালো, এবং আপনারা যথেষ্ট স্বাধীনতা ভোগ করেন এবং আপনাদের সংবাদের মান যথেষ্ট ভালো। এটা অনেক ভালো লেগেছে। বাংলাদেশের তুলনায় না, তুলনা বলছি না, মানে মান তো যেটা থাকা উচিত সেটা, কিন্তু আপনারা অনেক স্বাধীনতা ভোগ করেন। বাংলাদেশ এখানকার যদি মূলধারার কথা বলেন, এখানকার যে মার্কিন মূলধারার যে সংবাদ মিডিয়া রয়েছে সেই বিষয়ে যদি বলেন। আসলে আমরা যেটা বাংলাদেশ থেকে অনেকেই, যেটা হয়তো মানুষ উপলব্ধি করতে পারে না, যারা এখানে থাকে অথবা যারা বিভিন্ন সময় এসেছে, তারা একটা জিনিস হয়তো বুঝতে পেরেছে, যে আমি আস্তে আস্তে যেটা বুঝতে পেরেছি, এই জায়গায় এই দেশটি মানে অনেক গণতান্ত্রিক, খুব বেশি গণতন্ত্র, মানে গণতন্ত্রের যে বিভিন্ন ধারা আছে, বিভিন্ন অঙ্গ আছে, প্রতিষ্ঠান আছে, এরা শতভাগ স্বাধীনতা ভোগ করে। এবং এই দেশে সরকারের বিরুদ্ধে হোক বা অন্য বিরুদ্ধে যা কিছু বলার অধিকার রাখে, যেটা অনেক দেশেই বা আমাদের দেশেই অনেক কিছু বলা সম্ভব হয় না, কিন্তু এদেশে সেটা সম্ভব। আমি এমনও দেখেছি যে আমাদের প্রবাসী একজন বাংলাদেশি যদি এখানে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধেও এই সরকারের কথা বলে, এদেশের আইন প্রয়োগকারী সংস্থা বা আইন তাকে কিছু বলে না বা বলবে না, কারণ তারা মনে করে যে এটা তার অধিকার, মানে বলার অধিকার, এটা সেভাবেই দেখে। কিন্তু আমাদের দেশ বা অন্য জায়গায় এই সমালোচনা বা এই বিরুদ্ধচারণ করাটা সবসময় খুব স্বাভাবিক হয় না। আমাদের দেশেও যে সরকারের সমালোচনা হয় না তা না, অবশ্যই হয়, কিন্তু অনেক সময় কিন্তু সেটার কণ্ঠটা অনেকটা রোধ করা হয় বা স্তিমিত করা হয়। কিন্তু এই জায়গায় অনেক অবাধ স্বাধীনতার দেশ, এটা অবশ্যই। একটা বিষয় আমাদের দর্শকরা বা পাঠকরা বলে থাকেন যে যুক্তরাষ্ট্রের সংবাদপত্র, এখানকার মূলধারা যে সংবাদপত্র আর বাংলাদেশের সংবাদপত্র টিভি মিডিয়ায় প্রকাশিত সংবাদ নিয়ে তুলনামূলক যে দেখা যায়, এখানকার বিভৎস ছবি কিন্তু এখানে এইভাবে ছাপা হয় না, এবং টিভিতেও সেভাবে দেখানো হয়, বাংলাদেশে যেটি করা হয়। এই বিষয়ে যে আপনি মন্তব্য করেন। আসলে আমাদের বাংলাদেশের সংবাদপত্র বা একজন সাংবাদিকের, আমাদের যে মানে আমরা যেইভাবে প্রচার করি, এই আমেরিকা বা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই বিভৎস ছবি বা অনেক কিছুই কিন্তু প্রকাশ করা হয় না, ছবিগুলো দেখানো হয় না, কারণ এটার ফলে বাচ্চাদের বা যাদের হাড় দুর্বল, তাদের মনে নেতিবাচক একটা প্রভাব পড়তে পারে, মানসিক চাপ পড়বে। সেই কারণেই কিন্তু এগুলো করা উচিত না। এবং এটা আমরা যারা মানে কিছুটা হইলেও একটু সাংবাদিকতার জগতে জড়িত আছি, এই জায়গার ছাত্র হিসেবে আমরা আমাদের দেশে আসলে এই জিনিসগুলো অনেকটা মানে আসলে আমরা কিন্তু মেনে চলি না। এটা কেন? দেশের এখন আরেকটা বিষয়, এখানে প্রবাসীরা যারা রয়েছে, নতুন প্রজন্ম রয়েছে, বাংলাদেশের মিডিয়াতে যখন এই ধরনের বিভৎস ছবি দেখানো হয়, তখন এখানকার যে নতুন প্রজন্ম তারা কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পায়, এবং যখন তাদেরকে বাংলাদেশে যাওয়ার জন্য বলা হয়, তারা বাংলাদেশে যেতে ভয় পায়। সত্যি বলেছেন। আমাদের বাংলাদেশে আসলে সংবাদপত্রে বা টেলিভিশনে যেখানেই হোক, বড় সংবাদ কিন্তু হয় নেতিবাচক। ইতিবাচক সংবাদ কিন্তু আমরা আসলে আমাদের দর্শক বলেন বা সংবাদকর্মী বলেন, টেলিভিশন যেখানে বলেন, যে এক ধরনের আমাদের চরিত্র হয়ে গেছে যে এই নেতিবাচক সংবাদ দিয়ে শুরু করা বা প্রচার করাটা। কিন্তু দেশে তো অনেক ইতিবাচক ঘটনাও ঘটে, অনেক কিছুই হয়, কিন্তু ওই আমাদের একটা মানে যেটা সঠিক না, কিন্তু সেটা কালচার হয়ে গেছে।
আরেকটা বিষয় রফিক ভাই, যে কালচারের কথা বলি, আরেকটা যে বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম পত্রিকার হেডলাইন লাল কালি দিয়ে, অনেক পত্রিকা অনেক নিউজ লাল কালি দিয়ে করা হয়, কিন্তু আপনার এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কোনো পত্রিকা দেখবেন যে লাল কালি দিয়ে হেডলাইন করা হয় না। এই বিষয়টা আপনি হ্যাঁ, আমি এদেশের মানে হয়তো নিশ্চয়ই দেখেছেন। দেখেছি, পত্রপত্রিকায় একটু দেখেছি। আসলে এগুলো ওই আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা তো খুব বেশি দিনের গণতান্ত্রিক দেশ না। আর একটা দেশ হিসেবে আমাদের বয়সী বা কত, এরা অনেক আগের মানে প্রতিষ্ঠিত দেশ এবং বিশ্বের একটি প্রথম উন্নত দেশ। তাদের সব কিছুই যে পর্যায়ে, আমরা তো আসলে সেই পর্যায়ে যেতে পারিনি। তবে আমাদের শুরু করা উচিত এবং এখান থেকে আমাদের ভালো ভালো অনেক জিনিস আছে যেটা শেখার আছে। আমেরিকার মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের কাছ থেকে তাদের এই আমাদের যে সংবাদপত্র কি করা উচিত, কেমন কোনটা সংবাদ প্রচার হওয়া উচিত, প্রকাশ হওয়া উচিত, কোনটা উচিত না, কোনটা লাল কালি দিয়ে যাবে না, এদের এখানে কিন্তু বড় ধরনের একটা ঘটনা ঘটলেও কিন্তু এরা লাল কালি হেডলাইন করে না। হ্যাঁ, সেটা হয়তো আপনি সকালে যদি মানে অনেকে আমাদেরকে অভিযোগ করে, এখন আবার যদিও দুর্ভাগ্যক্রমে আমাদের বাঙালি কমিউনিটির যে সাপ্তাহিক পত্রিকাগুলো বের করে, তারাও কিন্তু সেখানে লাল কালি জিনিসটা বেশি করে। কিন্তু অনেক পাঠক অভিযোগ করেন, বলেন যে আমরা যখন সকালে বাসা থেকে বের হই বা সকালে যখন পত্রিকাটা দেখি, তখন যখন লাল হরফের এই হেডলাইনটা দেখি, তখন মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই বিষয়টা আসলে আপনার একটা চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, টিভিতেও সেই দায়িত্ব পালন করছেন, আপনারা যারা এই জায়গাগুলো দায়িত্ব পালন এবং যারা আরো নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন, তারা কি এই বিষয়গুলো আসলে দেখার সময় হয় না? আসলে এই পরিবর্তনটা কিন্তু সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে। এখন কিন্তু বিভিন্ন টেলিভিশনে ওই হয়তো অন্য একটা ছবি দেখানো হয়, অথবা ওই বিভৎস ছবিটাকে ব্লাইন্ড করে দেওয়া হয়, শুরু হয়েছে সেভাবে বলা হয় এবং লিখে দেওয়া হয় আমরা এ ধরনের ছবি দেখাই না। অনেক টেলিভিশন মিডিয়াতে সেটা করে শুরু হয়েছে এবং পত্রিকাতেও কিন্তু শুরু হয়েছে। এটা একটা ভালো দিক, কারণ আসলে আমরা তো আগেই বললাম যে আমাদের দেশ হিসেবে এবং এক গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের বয়স তো খুব বেশি না, এবং যে ধরনের লজিস্টিক্স সাপোর্ট থাকা দরকার, প্রশিক্ষণ থাকা দরকার যে সাংবাদিক তৈরির ক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের মানে ওইভাবে সরকারি বলেন বা বেসরকারি পর্যায়ে বলেন এভাবে করা হয় না। এই বিষয়টা সেন্সর যদি আমরা বলি, সেলফ সেন্সর বলে একটা কথা রয়েছে। এখন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে এই বিষয়গুলো আসলে কতটুকু সেন্সরটা আসলে কতটুকু কাজ করছে, সরকার এটা অথবা নিজের সেলফ সেন্সর, সেই বিষয়টা যদি বলেন। আসলে প্রতিনিয়ত তো সরকার প্রত্যেকের নিউজকে গিয়ে সেন্সর করবে না, উচিতও না। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যারা কাজ করি, আমাদের প্রত্যেককে যে আমরা যারা সিদ্ধান্ত নিই যে কোন সংবাদটি যাবে, কিভাবে যাবে, এই সেন্সরটা আমাদেরকেই করে নিতে হবে এবং আমাদের যার যার অবস্থান থেকে এই দায়িত্বটা পালন করলে আমাদের সংবাদপত্র, আমাদের সাংবাদিকতার মান অবশ্যই ভালো হবে এবং সেটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এক সময় বাংলাদেশও আমরা সেভাবে যেতে পারবো। যেমন যুক্তরাষ্ট্রে অনেকে আসেন, সাংবাদিক সহ আমলা, মন্ত্রী সবাই আসেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অ্যাসাইনমেন্টে আসেন, কিন্তু আসার পরে এই যে বিষয়গুলো এখানে দেখার পরে বাংলাদেশে প্রয়োগ করার ক্ষেত্রে নিজ নিজ কর্মস্থলে এরকম বিষয়টা কি লক্ষ্য করা যায় বাংলাদেশে? কি মনে হয় আপনার, আপনারা যারা এখানে আসেন, আসার পরে বাংলাদেশে আপনার সব প্রতিষ্ঠানে সেটা কতটুকু কার্যকর করার বিষয় বা এরকম একটা উন্নত ধারণা কতটুকু প্রয়োগ করার চিন্তা ভাবনা নিয়ে যান? আদৌ হয় আমরা যারা আসি, আমাদের মধ্যে এ ধরনের এক ধরনের মানে অভিজ্ঞতা কিন্তু অর্জন আমরা করি ঠিকই, কিন্তু দেশের সার্বিক অবস্থায় এবং আমাদের অনেক প্রতিযোগিতা হয়, মানে সংবাদটা কে কিভাবে দিল, কিভাবে দিচ্ছি, হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু মানে ওই সাংবাদিকতার মূল থিম থেকে আমরা বের হয়ে যাই। শিক্ষাটিকে নিয়ে গ্রহণ করি, কারণ আমরা যারা ছোট আছি, আমাদের যারা সিনিয়ররা, খুব অনেক সিনিয়ররা আছেন, তারাও কিন্তু আমাদের চাইতে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করেন, বিভিন্ন দেশে সফর করেন, অনেকের সাথে কথা বলেন, কিন্তু দেশে যে ধরনের প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতায় অনেক সময় টিকে থাকতে গিয়ে
মানে মূল থিম থেকে অনেকে বের হয়ে যান। সেটা ব্যবসার সাথে বলা যায়, ব্যবসায়িক স্বার্থ এটা একটা ইম্পর্টেন্ট সেই বিষয়টা। আর আরেকটা বিষয় যে সাম্প্রদায়িকতার বিষয়ে যখন কোনো নিউজে আসে, এখানকার কিন্তু নিউজগুলো দেখবেন যে খুব সেনসিটিভ, খুব যারা এখানে নিউজগুলো দেখে, যারা দায়িত্বে রয়েছেন এখানকার নিউজের, যেভাবে একটা নিউজ প্রচারিত হয় বা প্রকাশিত হয়, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন দেখা যায়। সেই বিষয়টা যে মন্তব্য করেন। হ্যাঁ, সাম্প্রদায়িকতা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, এইসব এ বিষয়। ধরনের নিউজগুলোতে আসলে আমাদের মানে দায়িত্বশীল এই উন্নত বিশ্বে এরা শতভাগ দায়িত্ব পালন করেন, কিন্তু আমাদের দেশে অনেক সময় এই ব্যক্তিগত স্বার্থ হোক, তার আদর্শগত কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক, আমরা কিন্তু একটা পক্ষ নিয়ে বসি। কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় দেশের শৃঙ্খলা বা ভ্রাতৃত্ববোধ, যে মানুষের মধ্যে মানুষের ভ্রাতৃত্ববোধ, এটার ব্যাঘাত সৃষ্টি হয়। এই সেটা কিন্তু আসলে ওই আমাদের দায়িত্বশীল জায়গা থেকে যে দায়িত্বটা আমাদের পালন করা উচিত, সেটা আসলে করা হয় না বলেই এই ঘটনা ঘটে। মানে সরকারের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় দেশের বিরোধিতা হয়ে যেরকম একটা পর্যায়ে হ্যাঁ, বিভিন্ন পরিবেশনের রিপোর্ট বা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। তো এই বিষয়টা অবশ্যই আমার মনে হয় যে দেশের সাথে অবশ্যই যারা অবশ্যই দায়িত্বে আমরা রয়েছেন, আমাদের ভেতরে কোন আদর্শ আমরা গ্রহণ করি সেটা ভিন্ন বিষয়, কোনটা ধারণ করে আছি ভিন্ন বিষয়, কিন্তু সবাইকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা সবাই এই দেশের নাগরিক, সবাইকে দেশকে প্রথম আমাদের আগে ভালোবাসতে হবে, এরপরে আমাদের রাজনৈতিক যে পরিচয় সেটা আলাদা বিষয়, কিন্তু দেশের নাগরিক হিসেবে আমাদের উচিত যে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে যতটুকু প্রয়োজন সেটুকু করা উচিত, বাকিটুকু আমাদের বর্জন করলে দেশের জন্য অনেক মঙ্গল। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু সংবাদ পরিবেশনে অনেকটা বাংলাদেশ থেকে দেখবেন যে একটা ভিন্নতর অবস্থায় রয়েছে। হ্যাঁ, ইন্ডিয়াতে আমাদের চেয়ে কিন্তু খুব বেশি তারা মানে তাদের দেশপ্রেমের সাথে, দেশপ্রেমে তারা কিন্তু শতভাগ তারা দেশের কোনো নিউজ, দেশের দেশ নিয়ে, হ্যাঁ, এই ধরনের রিপোর্ট কিন্তু খুবই তারা করে, যে অনেক দেখবেন যে আমরা এখান থেকেও দেখি মাঝে মাঝে অনলাইনে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে সরকার থেকে আসলে সেখানে বলা দরকার কিনা যে দেশের স্বার্থবিরোধী কোনো রিপোর্ট করার ক্ষেত্রে এটা সাংবাদিকরা দায়িত্ব পালন করবে নাকি সরকার থেকে বলতে হবে? না, এটা তো সরকার সবকিছু বলে দেবে না, এটা আমাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, যে প্রথমেই আমাদেরকে ভাবা উচিত যে আমি আমার দেশের স্বার্থ কোনটি। সরকার আজকে এক সরকার আছে, কালকে আবার তারা থাকবে না, দেশ তো থাকবে। হ্যাঁ, কিন্তু দেশ থেকে থাকবে। এই দেশ রক্ষার দায়িত্ব, দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের যেমন আছে, একজন নাগরিকের তেমন আছে, কিন্তু একজন সংবাদপত্র কর্মী হিসেবে তার কিন্তু একটু বড় দায়িত্ব। আমি আমার একটা সংবাদের প্রেক্ষিতে যদি সামাজিক বিশৃঙ্খলা ঘটে, হ্যাঁ, সেটা তো সঠিক হচ্ছে না। সেটাই বলছি যে আমাদের যার যার অবস্থান থেকে যে দায়িত্ব পালন করা উচিত সেটাই মানে করলে দেশের মঙ্গল হবে। তো দেশে আপনার দেশ থেকে আসছেন সদ্য, দেশের মিডিয়ার আসলে কি অবস্থা, আপনি যদি সংক্ষেপে একটু মূল্যায়ন করেন, যে সব আমরা এখান থেকে মিডিয়ায় দেখি দেশের অনেক উন্নয়ন হয়েছে, তো মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার কি অবস্থা, সর্বশেষ অবস্থা যদি বলেন? না, উন্নয়ন তো অবশ্যই হয়েছে, নানা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, সব কিছুই যদি মানে ভালো বলতে যাই উন্নয়ন, আবার হয়তো কেউ বলবে যে এটা হয়নি সেটা হয়নি, তো আমাদের সব কিছুতে সীমাবদ্ধতা আছে। ইচ্ছে করলেই আমরা রাতারাতি আমেরিকা হতে পারবো না, সিঙ্গাপুর হতে পারবো না। উন্নয়ন, তবে এটা সঠিক যে উন্নয়নের জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এই দুর্নীতি এটা কিন্তু উন্নয়নের জন্য বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এবং দলীয় লেজুর ভিত্তির কারণে যেসব অবকাঠামো উন্নয়ন হয়, আপনি এটা তো সরকার, আসলে সরকারের নজরদারিটা অন্যরকম, কিন্তু প্রশাসনিক বিষয়ে যেটা দেখভাল করার দায়িত্ব,
যে একটা রাস্তা হচ্ছে, রাস্তার তো একটা কার্পেটিং হচ্ছে, সেটার তো একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েই এটা করা হয়, যেটার মেয়াদ 5 বছর। কিন্তু দেখা যাচ্ছে 6 মাস পরে সে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের থেকে তো খরচ করা হচ্ছে সেখানে। কিন্তু এইটা দেখার দায়িত্ব তো সরকারের যেসব সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের। এই জন্য তাদের গাফিলতি হোক বা তাদের আর্থিক সুবিধা হোক, এইসব কারণে কিন্তু সরকারের অনেক ভালো কাজ মানে কাজের যে সুনাম, যে ইমেজ, সেটা ক্ষুণ্ণ হয়। তো মিডিয়ার কথা বলছিলাম, যে মিডিয়া আসলে কি ভূমিকা পালন করছে, মিডিয়া কদ্দূর বাংলাদেশে যে এই ধরনের বিষয়গুলো মিডিয়ারও দেখার কথা। আপনি যে কথা বলেন দুর্নীতি, কাজের সার্বিক বিষয়ে, এখানকার মিডিয়া কিন্তু খুব স্বচ্ছভাবে যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নেয়। বাংলাদেশের মিডিয়াগুলোতে স্বাধীনতা আসলে ভোগ করে, এটা সঠিক। কিন্তু হয় কি যে আমরা নিজেও দেখেছি অনেক সময় অনেক ডেভেলপমেন্ট কাজের যখন একটা সমালোচনা হয়, তখন কিন্তু ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক, বিভাগ হোক, তারা কিন্তু ওইটাকে সরকারের শীর্ষ মহলে এক ধরনের তাদেরকে ভুল বোঝায়। কিন্তু সরকারের সদিচ্ছার কিন্তু অভাব নেই, কিন্তু সরকারের নিচে যারা এগুলো বাস্তবায়ন করবে সেই জায়গায় কিন্তু সমস্যাটা আছে। মিডিয়া কি ভূমিকা পালন করছে? মিডিয়ায় যখন এগুলো প্রকাশ হয়, অনেক ক্ষেত্রে কিন্তু সরকারের উচ্চমহল সবসময় কিন্তু সঠিক যে ব্যবস্থা গ্রহণ করবে দায়ীদের বিরুদ্ধে, সবসময় কিন্তু সেটা হয় না, খুব কমই হয়। এখন একটা জায়গায় একটা দুর্নীতি হচ্ছে, যখন রিপোর্টটা প্রকাশ হয়, অনেক সময় এই সংবাদপত্র কর্মীদের অনেক ধরনের নাজেহালের শিকার হতে হয়। এটা অবশ্যই আছে। হয় কি, এটা প্রচার করতে করতে অনেক সময় মানুষ নিরুৎসাহিত হয়, সংবাদকর্মীরাও নিরুৎসাহিত হয়, যে আমি একটা সংবাদ প্রকাশ করলাম কিন্তু আসলে কোনো কাজের কাজ হইল না, ব্যবস্থা হয় না। অনেক সময় মন্ত্রীরা ওইদেরকে যখন দৃষ্টি আকর্ষণ করা হয় বিভিন্ন প্রোগ্রামে, যে আপনার এইখানে এইটা, তখন মন্ত্রী বলে যে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অনেক সমস্যা থাকে, মন্ত্রীর নির্দেশনা অনেক সময় বাস্তবায়ন হয় না। এরকম ঘটনা এটা এই সরকার না, এটা সবসময় এটা ব্যুরোক্রেসির একটা যে সমস্যা, সেটা রয়ে গেছে। আমরা এখান থেকে শুনি যে বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে বিরাট বিভাজন, বলতে গেলে দুই ভাগে বিভক্ত। তখন সেই ক্ষেত্রে কিন্তু সংবাদের যদি সরকার বিরোধী কোনো পত্রিকা বা মিডিয়া হয়, তখন স্বভাবতই এই পত্রিকার এই রিপোর্ট নিয়ে বা এই মিডিয়া রিপোর্ট নিয়ে সরকার স্বাভাবিকভাবে ধরে নেবে যে ইন্টেনশনালি। তো এই ক্ষেত্রে আসলে সার্বিকভাবে মিডিয়ার মান কোন দিকে যাচ্ছে, সাংবাদিকের এই বিভাজন? অবশ্যই সেটা ভালো লক্ষণ না। কারণ আমি বারবারই যেটা বলছি যে প্রথম আমার দেশ, এবং দেশের স্বার্থ যদি আমরা সবাই যার যার জায়গা থেকে দেখি, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। আর এই যে সাংবাদিকদের মধ্যে বিভাজন, এটা আসলে এই সুযোগে আমাদের অনেক কিছু কিন্তু চাপা পড়ে থাকে দেশের। হয় কি, তখন সরকারি পক্ষে যারা থাকেন সাংবাদিকরা, তারা সরকারের অনেক মানে খারাপ কাজকেও ভালো বলার চেষ্টা করে, আবার বিরোধী দলে যারা থাকে সরকারের ভালো কাজকেও তারা খারাপ বলার চেষ্টা করে। বিরোধী পক্ষের যে সংবাদ মিডিয়া, হ্যাঁ, তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে? মানুষ এখানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। একই রিপোর্ট দুই রকম হয়, মানুষ কিন্তু এখানে একটা বিভ্রান্তির মধ্যে থাকে, এটা একটা বিষয়। তো এটা থেকে পরিত্রাণের আসলে উপায় কি? এখন দেশে কি দলীয় যে লেজুর ভিত্তিটা বেশি, নাকি সরকারের প্রেশারটা বেশি, কোনটা মিডিয়ার উপরে? সবকিছু এর সাথে জড়িত আছে। দলীয় লেজুর ভিত্তি আমাদের তো আসলে দেখেন যে যখন টকশো হয়, বিভিন্ন আলোচনা হয়, সেখানেও কিন্তু অনেক সময় আমরা দেখি বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশিষ্টজনরা একজন একটা পক্ষ নিয়ে বসেন বা এরকম হয়। মানে অনেক সময় টকশো যে কথা বলার সময় দেখা যায় দলীয় কর্মীর থেকে বেশি ভূমিকা রাখে, এরকম হয়। তো সেক্ষেত্রে কেন বুদ্ধিজীবীদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে এটা আসলে দেশের গণতন্ত্রের জন্য বা মিডিয়ার জন্য কতটুকু সহায়ক, কতটুকু
কি ভূমিকা রাখছে? দেশের সাধারণ মানুষ হুম। যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু মানে কিছু ব্যক্তিদেরকে আইডল হিসেবে চান, হুম। আশা করেন যে তারা দেশের প্রয়োজনে ভালো ভালো ভূমিকা রাখুক। কিন্তু তারাও অনেক সময় কিন্তু দলীয় লেজুর বৃত্তির মধ্যে পড়ে যান, যার ফলে মানে ওই জনগণও সঠিক জিনিসটা পায় না এবং সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়। তো এটা থেকে আসলে বেরিয়ে আসার বলার মতো ক্ষমতা কিন্তু আমার নেই, কারণ যে আমরা তো কেউ মানে ওই রাজনৈতিক মণ্ডলের বাইরে থাকতে চাই না, কারণ নানা সুবিধা অসুবিধার বিষয় এখানে আছে। দল ক্ষমতা থাকলে অথবা ক্ষমতায় গেলে হ্যাঁ, যে সুযোগ সুবিধা নেওয়া যায়। নেয়ার তো রফিক ভাই, আমরা একবার শেষ পর্যায়ে আপনি এবারে আপনি তো বেশ কয়েকবার এখানে এসেছেন, এবার কি নিয়ে যাচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের? আমার আসলে তো এখানে পেশাগত দায়িত্ব পালনের জন্য এসেছি, সেটা মোটামুটি ওই প্রধানটা শেষ, এখন বাকিটা কিছু ফিচার করার জন্য আর কি এখন কাজ করছি। তো এখানে মানে অনেক কিছুই মানে যেটা শিক্ষণীয়, কিন্তু আমরা তো সাধারণ একজন সংবাদকর্মী, আমাদের তো ওই ক্ষমতাটা নেই। কিন্তু আমারও মাঝে মধ্যে দুঃখ হয়, কষ্ট লাগে যে আমাদের দেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন, বিভিন্ন সরকারে মন্ত্রী, এমপি বা বড় বড় কর্মকর্তা, সচিব, ওনারা কি এই ডেভেলপমেন্টটা দেখেন না যে আমাদেরটা কেমন করতে হবে, যে এদেশের ট্রাফিক ব্যবস্থা, রাস্তাঘাটের চলাচল, মানে অনেক কিছুই শেখার আছে এখানে। অফিস আদালত, সাবওয়ে, সবকিছুর সাবওয়ে, মধ্যে যে শুনেছি যে সিটির মধ্যে নিউ ইয়র্ক সিটিতে যে সাবওয়ে, সেটা 112 বা 15 বছর আগে এটা চালু হয়েছে, যেটা আমরা এই 115 বছর পরেও আমরা এখনো চিন্তা করতে পারি না যে মাটির নিচ দিয়ে এত বড় বা এত চারিদিকে এত মানে পরিবেষ্টিত, নিচে সমুদ্রের নিচ দিয়ে, সমুদ্রের নিচ দিয়ে, বড় নদীর নিচ দিয়ে রেল লাইন এগুলো হবে। এবং তাদের চিন্তাটা তো ওই 115 বছর হোক, 12 বছর, তারও অনেক আগে থেকেই তারা এই চিন্তাটা করেছে। আমরা মানে এই চিন্তা থেকে কতটা পেছনে। তো যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন সরকারে, তাদের তো এ ধরনের চিন্তা করা উচিত। দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে আরও এগিয়ে নিতে হলে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্বল্প, আমাদের দেশটা হয় কি মানে অনেক ডেভেলপমেন্ট খুব বেশি আলোর মুখ দেখে না, এবং অপচয় আমাদের দেশে প্রচুর হচ্ছে। ঢাকা শহরে একবার টিএনটি কাটে, এরপরে বন্ধ করে, আবার সুয়ারেজ কাটে, আবার বন্ধ করে, একই বছরে একই রাস্তা অনেকবার খোলা হয়। অর্থাৎ আমাদের জনগণের ভোগান্তির পাশাপাশি সরকার ভোগান্তির পাশাপাশি বিপুল পরিমাণে বিপুল অর্থ অপচয় করে। কিন্তু এটা যদি সমন্বিত পদক্ষেপ, অনেকবার কিন্তু আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, সরকার বলছে যে আমরা সমন্বিত পদক্ষেপ, কিন্তু আসলে কিছু হয়নি। এখানকার প্রবাসীদেরকে কেমন দেখলেন? কি মনে হয় আপনার প্রবাসীদের নিয়ে, কি ধারণা, কি অভিজ্ঞতা আপনার সাধারণ প্রবাসীদেরকে নিয়ে যুদ্ধ দেখলেন? প্রবাসীরা, হ্যাঁ বললাম যে অনেকে খুব ভালো অবস্থানে আছেন এবং খুব প্রতিষ্ঠিত, বেশ ব্যবসায়ীরা আছেন, সাংবাদিকরা আছেন, ডাক্তার আছেন, অ্যাডভোকেট আছেন, এরপরে বিভিন্ন পেশায় ছোট ছোট কাজ করেন। তো সার্বিকভাবে অনেক, হয়তো 2-4 জন একটু নানা কারণে সমস্যায় আছেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে অনেক অবৈধ বাংলাদেশি আছেন, এবং আমি শুনেছি যে হয়তো কালকে একটা প্রোগ্রাম হবে, প্রবাসী যারা অবৈধ আছেন সরকারের কাছে কিছু আবেদন জানানো হবে তাদেরকে বৈধ করার জন্য। এবং এই প্রবাসী যারা কমিউনিটি লিডাররা আছেন, তারা কিন্তু বেশ অনেক ক্ষেত্রেই কিন্তু সোচ্চার এবং অনেক দাবি কিন্তু সরকারের কাছ থেকে আদায় করতে পেরেছেন। এবং আরেকটা বিষয় আমি এবার এসে জেনেছি যে নিউ ইয়র্ক সিটিতে ঈদের জন্য মুসলমানদের ছুটিটা, হ্যাঁ এটা কিন্তু একটা ভালো লক্ষণ। পাবলিক স্কুলগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয় ঈদের সময়, যেটা হয়তো 1 বছর আগে থেকে সম্ভবত শুরু হয়েছে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে। তো এখানে বাংলাদেশি কমিউনিটি সোচ্চার ছিল বিধায় এমন দাবি, এবং আরও অনেক বিষয় কিন্তু সরকার কিন্তু আসলে সহযোগিতা করছে, এবং এটা খুব ভালো লাগছে। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিলেনিয়াম টেলিভিশনকে, যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি টেলিভিশনের মঙ্গল কামনা করছি।
প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলিয়ে সঙ্গে থাকুন।